জানি। বুদ্ধদেব বলেছিলেন না, মার যখন এসে লোভ দেখালো, ভয় দেখালো, তপস্যার মানে সিদ্ধার্থ তপস্যা করছেন এবং মার এসে লোভ দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে, তখন বললেন তোমার এই লোভ, তোমার এই ভয় তোমার থাক, এটা আমি নিলাম না। আমি যদি না নিই, এটা তো তোমার রয়ে গেল। যা যা মন্তব্য মানুষ করেছে, আমি যদি না নিই, সেই মন্তব্যটা তো তার। তোমার অপমানও আমার নয়, তোমার ক্রোধও আমার নয়, তোমার বিদ্বেষও আমার নয়, এটা তোমার। আমি নিইনি, আমি এটা গ্রহণ করলাম না। নিন্দার কি একটা জানো বিপরীত কথার কি জানো, নিন্দার বিরুদ্ধে মানুষের মন সবসময় তর্ক করতে চায়, আর প্রশংসার বিপদ হলো সেটা বিশ্বাস করতে চায়। ওই যদি তুমি প্রশংসাও পেতে থাকো, তাহলে তোমার মন তোমার অজান্তে বিশ্বাস করবে যে তুমি সেই প্রশংসিত হওয়ার যোগ্য। আস্তে আস্তে তুমি ধারণা চলে যাবে যে তুমি এই প্রশংসাটা মানে এটা আরো মারাত্মক। হ্যাঁ, ফলে এই যে তুমি বলো ফার্স্ট পার্সন গুলোকে বই করো ঋতু, তখন আমি কিন্তু এটাকে এইরকম ভাবেই মনে করি যে না, এগুলো বই হবার যোগ্য নয়। এই বিষয়ে আমার কথা অন্য। সেটা হচ্ছে লেখার বিচার সর্বতোভাবে লেখকের হাতে ছেড়ে দেওয়া অনুচিত। তুমি যা লিখেছো তার বিচার করবে অন্যরা। আমার ভয়টা তোমায় বলেছি জয়, আমার ভয়টা যে অনেক অলেখককে শুধু কেবলমাত্র তারা বিখ্যাত মানুষ বলে, তারা কিছু লিখলে মানুষ কেবলমাত্র তাদের সম্পর্কে আগ্রহে সেটা পড়বে বলে, এরকম অনেক মানুষকে লেখক করে দেওয়া হয়েছে, তারা বেস্ট সেলার অবধি হয়েছেন। ফলে হয়তো আর যদি ফার্স্ট পার্সনটা, আমি যে সম্পাদকীয়টা লিখি ওটা না ফার্স্ট পার্সন, ওটা যদি বই হয়ে বেরোয় এবং যদি লোকের ভালো লেগে যায়, প্রশংসার তো বাজ বিচার নেই। প্রশংসাটা তো আমি একেবারে নির্বিচারে গ্রহণ করলাম, আমি যদি লেখক ভাবতে মনে করি নিজেকে। শোনো, তুই জানো যে আমি কারোর সঙ্গে তর্ক করি না, দু একজনের সঙ্গে তর্ক করি। সে যে দু একজনের সঙ্গে তর্ক করি তার মধ্যে তুমি একজন। সে দুর্ভাগ্য তোমার আছে। তোমার সঙ্গে তর্ক করে বলবো যে এইটা থেকে তোমার আর ফেরার উপায় নেই। এই জন্যে তুমি ইতিমধ্যেই লেখাগুলোকে ছাপিয়েছো, সেগুলো প্রকাশিত হয়েছে এবং পাঠকরা পড়েছে। ইতিমধ্যেই পাঠকরা এগুলো সম্পর্কে মতামত দিতে শুরু করেছে, যে মতামত আমি ব্যক্তিগতভাবে খুব ভালো করে জানি। সুতরাং তুমি যদি ওইগুলো না লিখতে অথবা লিখে বাড়িতে রেখে দিতে, এগুলো বাড়িতে রেখে দেওয়া কোনো উপায় ছিল না, এই জন্য যে এটা সম্পূর্ণ একটা কাজের জন্য লেখা। কিন্তু আমরা যখন একটা কাজের মধ্যে যাই, এই কাজটা এটা না একটা ভালোবাসার মতো। আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটা আমার এতটা বলা এখানে ঠিক হবে কিনা জানি না, সেটা হচ্ছে যে সত্যি যখন একজন অভিনেতা থিয়েটার করতে করতে, আমি ফিল্মের কথা একেবারে বিশেষ জানি না, তবু বলছি, অভিনয় করতে করতে হয়তো তার মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে এবং চলে যাচ্ছে, সেই অবস্থায় যে চোখে জল আনেন, কোথাও তার অন্তঃস্বর থাকে না তা নয়। তার মেয়ে থাকুক না থাকুক, তার ভেতরে যে একটা বাবা আছে, হ্যাঁ, এবং সেই বিচ্ছেদ বেদনাটাকে তিনি তার মতো করে বোঝেন। সে বুঝতে পারে যে আমার একটা কোথাও একটা হয়, একটা সত্যি জিনিস হয় তার। শুধু চোখে সে তার দক্ষতার দ্বারা চোখে জল আনে, এটা আমার মনে হয় না। ঠিক তেমনি যদি কেউ মৃত্যু সংবাদে স্তব্ধ হয়ে বসে থাকে, সেই স্তব্ধতা তার পূর্বতন সব শোকের স্মৃতি বহন করে, তার ব্যক্তিগত জীবনে যে শোকের স্মৃতি। সে তুমিও যতই প্রয়োজনে লেখো না কেন, প্রত্যেক মানুষের ভেতরে যে অমোঘ লেখক বসে থাকেন, কাউকে কাউকে তিনি সাড়া দেন। সকলকে সাড়া দেন না, কাউকে কাউকে সাড়া দেন। তোমাকে তিনি সাড়া দিয়েছেন, এখন আর তোমার কিছু করার নেই। থ্যাংক ইউ। আচ্ছা শোন, আমার লেখক জীবন নিয়ে আমি মানে কথা বলতে চাইনি। আমি তোমাকে যেটা বলতে জিজ্ঞেস করতে চাইছিলাম, তুমি কোন জায়গাটাতে গিয়ে ডিসাইড করেছিলে যে হ্যাঁ, আমি সত্যি আমি নিজেকে কবিতা লিখি, এই পরিচয়টা দিতে পারবো, এবং সেটা নিয়ে আমার কোনো লজ্জা করবে না? কখন, মানে কোন অবস্থায় তুমি বুঝতে পেরেছিলে এটা? হয়তো অনেকগুলো ঘটনা থেকে, অনেক সময় ধরে নয়, আমি একটা বিকেল বেলা, আচ্ছা, আমার সে তারিখটা মনে আছে, আজ থেকে 34 বছর আগে
একটা অক্টোবর মাসের বিকেলবেলা, সেটা ছিল 22শে অক্টোবর। আমি একটা স্টেশনে বসেছিলাম, রানাঘাট স্টেশনে বসেছিলাম। বুদ্ধদেব বসুর অনুবাদ করা রাইনের মারিয়া রিলিকের বইটা আমাকে একটি ছেলে দিল। তখন সে বইয়ের দাম ছিল 12 টাকা। আচ্ছা আচ্ছা, সেই বইটা আমাকে পড়তে দিল। বইটা তার মামার বই। এইবার বলে মানে মামা কিনেছেন? তার মামা কিনেছিলেন। সে বইটা আমার পড়তে দিল। এবার সে ট্রেনে উঠে চলে গেল। আমি ওই স্টেশনে বসে বসে বইটা পড়ছি। সেখানে কতগুলো লাইন লেখা ছিল রিলকে সম্পর্কে। তো কয়েক পাতা পড়ার পরই বুদ্ধদেব বসু কিন্তু মারা গেছেন মার্চ মাসে, সেটা অক্টোবর। আচ্ছা আর রিলকে মারা গেছেন তার 48 বছর আগে। আচ্ছা। অর্থাৎ এই যে দুটো লোক যারা আমাকে প্রভাবিত করলো, কবিতা লেখার ব্যাপারে আমাকে সিদ্ধান্ত নিতে প্ররোচিত করলো, তাদের দুজনের একজনের সঙ্গে আমার কোনো সম্পর্ক হয়নি, ব্যক্তিগত কোনো সম্পর্ক ছিল না। এইবার সেইটা পড়তে পড়তে আমার মনে হলো যে আমি যদি কোনো জীবন সত্যি সত্যি চাই, তাহলে তা কবিতা সম্পর্কিত জীবন, কবিতা নিঃসম্পর্কিত জীবন না। আচ্ছা আচ্ছা। এবং তারপর থেকে আর 34 বছর কেটে গেছে, আমি মোটামুটি আমার নিয়তি আমাকে সেই পথে রেখেছে। কবিতা তোমার ভবিতব্যটা তুমি বুঝতে পারলে, বা তুমি চাইলে হোক, এবং হয়তো সেটা হলো কালক্রমে। কিন্তু তুমি নিজেকে কবি বলে ডাকবার অধিকার নিজে কবে পেলে? সে অধিকার ঋতু আমি এখনো পাইনি। এখনো আমার একটা কবিতা ছাপতে দিতে গেলে, যখন লেখা ছাপতে দিই, তখন আমি কাকে না জিজ্ঞেস করি তুমি বলো। আমি যে যারা বৃষ্টিতে ভিজেছিল লিখেছিলাম, যারা বৃষ্টিতে ভিজেছিল তো একটু অন্য ধরনের একটা লেখা। এইবার যারা বৃষ্টিতে ভিজেছিল দেশ পত্রিকাতে ছাপা হয় পুজোর সংখ্যায়। তাই দেশ পত্রিকায় আমাদের একজন সহকর্মী আছেন, তিনি প্রুফ রিডার, আমাদের বন্ধু দেবব্রত। তা দেবু বলি, এবং তার সঙ্গে সারাক্ষণ হাসি মশকরাই করতাম আমরা। এবং দেবু সাহিত্যের একটি কথাও বলে না কখনো। দেবুর সঙ্গে এতদিন কাজ করেছি, 17 বছর কাজ করেছি, একটি কথাও সে সাহিত্য সম্পর্কে বলে না। কিন্তু তার সঙ্গে প্রুফ দেখার ভারটা আমার পড়েছে। অর্থাৎ তখন তো কম্পিউটারে নয়, এর পাশে বসে দুজনে প্রুফটা পড়ছি। এবং আমি ওই ছন্দে লেখা উপন্যাসের খুব সূক্ষ্ম সূক্ষ্ম জায়গা, শব্দ ব্যবহার ইত্যাদি, এই বিষয়ে দেবুকে অনায়াসে প্রশ্ন করছি। এবং তুমি আমাকে বিশ্বাস করো, দেবু কি চমৎকার উত্তর দিচ্ছে তুমি ভাবতে পারবে। আচ্ছা। আজকে ভাবলে আমার অবাক লাগে যে দেবু এত সুন্দর উত্তর দিচ্ছিল কি করে। কারণ ওর ভেতরে সবটা আছে, ও প্রকাশ করে না, বা ও প্রকাশ করে না বলে আমরা, বা ওর পরিচয় সেটা নয়, সেই জন্য আমরা ওকে জিজ্ঞাসা করি না। কিন্তু পড়ছি যখন, আমার সঙ্গে সঙ্গে সংশয় হচ্ছে, আমি ওকে জিজ্ঞাসা চাই, আচ্ছা দেবু এটা করবো। ও প্রথম প্রথম না করছিল দু একবার, কিছুক্ষণ পরে না ও ভুলে গেল যে ও দেবু, ওর উত্তরটা দেওয়া উচিত নয়, ওরা উত্তর দিতে লাগলো। আচ্ছা। এবং সেগুলো যে কি, তার মধ্যে বেশ কয়েকটা ওর সাজেশন আমি কিন্তু রেখেছি। তার মানে তুমি চিন্তা করো তার সাহিত্যবোধটা কত উচ্চাঙ্গের। আচ্ছা, তুমি আবার এটাও চিন্তা করো আমি লিখতে গিয়ে কতটা অসহায় বোধ করি। আজও কিন্তু সেটা করি। এই যে তুমি বলো যে একটা সিন কি করে শেষ করতে হবে তুমি এখনো বুঝতে পারো না, এটা সবসময় হয়। হ্যাঁ, হওয়াটা বোধহয় ভালো। তোমাকে আমি বলি, একটা কবিতা লিখে চলেছি যখন, সে কবিতাটা 9ম লাইনে হয়তো আমি আছি, বা 13 নম্বর লাইনে আছি, এই সময় আমি জানি না যে এই কবিতা 26 লাইনে শেষ হবে কিনা, বা 24 লাইনে শেষ হবে কিনা, এরা কোথায় থামবে আমি কিন্তু জানি না। যার জন্য অনেকে দেখবে, অনেক সাহিত্য মত আছে, আমাদের এই সময়েও অনেকে আছেন যারা বলেন যে এখন এমন কবিতা লেখা উচিত, এখন এরকম কবিতা লেখা উচিত। এরকম কিছু সাহিত্য মত আছে, অনেক পত্র পত্রিকাতে এরকম বলা হয়, বা অনেকে বলেনও। আমি এটা বলতে কখনো সাহস পাই না, এই জন্যে আমি নিজেই তো জানি না যে কি করে আমি পরের লাইনটা লিখব। সেখানে অন্য অনেকে একসঙ্গে কেমন লিখবে কি করে ঠিক করে দেয়া যাবে। হ্যাঁ,
কেমন করে এটা অজানা প্রত্যেকের বুঝতে প্রত্যেক পারছি, মানুষের বুঝতে মনের পারছি, মধ্যে তো হ্যাঁ, একটা অজানা রয়েছে, exactly, exactly. সেখান থেকে সে লিখছে। এক্স্যাক্টলি। অত মানুষের অজানা মনকে জেনে এমন কি বলা সম্ভব কোনো তত্ত্বের দ্বারা? তাই আমি কখনো এমন কথা বলতে সাহস পাই না বা ভাবতে পারি না। Bhushan Company